বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত, 4 দিনের উত্তরাঞ্চল সফর স্থগিত। নির্বাচন বিরোধীরা মুসাব্বির হত্যায় জড়িত থাকতে পারে বলেছেন সালাউদ্দিন। কেউ নির্বাচন বানচাল করতে পারবে না বলেছেন আমির খসরু। বন্ধের দিনও কর্মব্যস্ত ইসি। এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে মনোনয়ন বাতিলের পাল্টাপাল্টি আবেদন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির কাণ্ডারের দায়িত্ব নিলেন তিনি। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তাকে। এদিকে নির্বাচন কমিশনের পরামর্শে রবিবার থেকে উত্তরবঙ্গে তারেক রহমানের 4 দিনের সফর স্থগিত করা হয়েছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। শুক্রবার বিকাল 4টার পর হেঁটে কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সন্ধ্যার পর থেকেই পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে গুলশান কার্যালয়ে আসতে থাকেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। রাত 9টার পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। আলোচনা হয় নির্বাচনী কৌশল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সাবেক সদস্য সচিব মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড করতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সিদ্ধান্তে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। এদিন বৈঠকে নির্বাচন কমিশনের অনুরোধ রক্ষায় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান দলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কিছুটা জানাচ্ছেন রকুনুজ্জামান। 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনে থেকে সক্রিয় নেতৃত্ব দেন বেগম জিয়া। ওই আন্দোলনেই মায়ের সঙ্গে সরাসরি যুক্ত হন তারেক রহমান। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমান তার মায়ের সাথে রাজপথে আন্দোলনে যোগ দেন এবং 1988 সালে দলের গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। 1991 সালে নির্বাচনের আগে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের প্রায় প্রতিটি জেলায় প্রচারণায় অংশ নেন। 1993 সালে বগুড়া জেলা ইউনিটে তিনি একটি সম্মেলনের আয়োজন করেন। সেখানে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। বগুড়ার সফল সম্মেলনের পর তিনি অন্যান্য জেলা ইউনিটেও গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচিত করতে উৎসাহিত করেন। নেতা হিসাবে অবশ্যই আপনি 2002 সালে স্থায়ী কমিটি তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করেন। 2005 সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজন করেন। দেশের প্রতিটি উপজেলা ইউনিটের সঙ্গে মতবিনিময় করেন। 2007 সালে 111-এর পর তিনি গ্রেপ্তার হন এবং চিকিৎসা নিতে লন্ডনে যান। 17 বছর পর 2025 সালের 25 ডিসেম্বর তিনি দেশে ফেরেন। লন্ডনে থাকা অবস্থায় 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। 2018 সালে বেগম জিয়া কারাবন্দী হলে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। বিএনপির গঠনতন্ত্র 7-এর গ ধারায় সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্ব প্রসঙ্গে বলা হয়েছে, যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যানের অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
গঠনতন্ত্রের এই ধারাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান দলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। শুক্রবার বিকেল 4:15টার দিকে পাকিস্তানি হাই কমিশনার বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক গুলশান কার্যালয়ে পৌঁছলে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে। এছাড়াও তারেক রহমানের সাথে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার রোচ। এদিকে সন্ধ্যায় তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইল। এ সময় বাংলাদেশের ও অস্ট্রেলিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বিদ্রোহী প্রার্থীদের দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের আগে তিনি কথা বলেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়েছে। পরে ফুল দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে প্রতিদিনই তার সমাধিস্থলে যাচ্ছেন সর্বস্তরের মানুষ। শুক্রবার সকাল থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মীরা জড়ো হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে। ঢাকার বাইরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা এসব মানুষজনের চোখে মুখে শোকের গভীর ছাপ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পরিকল্পিতভাবে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে হত্যা করা হয়েছে। যারা নির্বাচন বিরোধী তারাই এর সাথে জড়িত থাকতে পারে। মোসাব্বিরের বাসায় পরিবারের খোঁজ খবর নিয়ে এসব কথা বলেন তিনি। এদিকে মোসাব্বির হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শোভা মাহফুজের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও ঢাকা 12 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় গণমাধ্যমকে সালাহ উদ্দিন আহমদ জানান, যারা নির্বাচন প্রতিহত করতে চায় তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। বলেন, এসব হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে প্রতিহত করা যাবে না। যারা নির্বাচন বিরোধী, গণতন্ত্রের বিরোধী শক্তি, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা, তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম আরও অনেক ঘটনা হয়েছে এবং সামনে হয়তো তাদের সে পরিকল্পনা আছে। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি। দল থেকে মুসাব্বিরের স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেয়ার কথাও জানান সালাহ উদ্দিন আহমদ। আজকে ওনার নির্দেশে এসছি। আমরা মুসাব্বিরের বিধবা স্ত্রী এবং তার সন্তানদের আমরা আমাদের পক্ষ থেকে যা কিছু সহায়তা প্রয়োজন সারা জীবনের জন্য সেটা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। ঢাকা 12 আসনের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে নির্বাচন বিরোধী একটি দল অপচেষ্টা করছে। আমরা আর কোনো মায়ের বুক আমরা খালি হওয়া দেখতে চাই না। আমি সরকারের কাছে দাবি জানাবো, তারা সর্বোচ্চ পেশাদারি দক্ষতায় খুনিদেরকে, ঘাতকদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন এবং আমি মনে করি তাদের যদি সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা থাকে, ঘাতকদেরকে আইনের আওতায় আনা সম্ভব। এদিকে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি। বাদ জুমা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পেছন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ফার্মগেট ঘুরে তেজগাঁও থানার সামনে অবস্থান নেয়। হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে অবস্থান শেষ করেন বিক্ষোভকারীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন বানচালের চেষ্টা আগেও হয়েছে, এখনো হচ্ছে। তবে
এবার কেউ নির্বাচন বানচাল করতে পারবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বারিক মিয়া স্কুল মাঠে খালেদা জিয়ার জন্য মিলাদ, দোয়া ও আলোচনা সভায় তিনি কথা বলেন। আমির খসরু বলেন, ভোট ছাড়া জেতার কারবার চললে আবার দেশ ধ্বংস হবে। এরশাদের সময় আপোষ করে শেখ হাসিনার সাথে আরেকটি দল নির্বাচনে গিয়েছিল। ১/১১ পরেও তাদের আপোষ হয়েছে, কিন্তু গণতন্ত্র আধিপত্যবাদের বিরুদ্ধে মৃত্যুর শেষ দিন পর্যন্ত বেগম জিয়া ছিলেন আপোষহীন। দেশের মানুষ নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায় বলেও জানান আমির খসরু। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ফিরিয়ে আনা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তার সেই আদর্শকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার আশা প্রকাশ করেছেন ঢাকা ৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা ৬ আসনের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। কবি নজরুল সরকারি কলেজ মাঠে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছেন। তার আশা, মানুষের ভালোবাসা ও দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আলোচনায় অন্য নেতারা বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও তারেক রহমানের উপর জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং ওনার অসমাপ্ত কাজ ছিল কোনটা? বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এটার জন্যই ওনার লড়াই সংগ্রামটা ছিল। অতএব আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে ওনার সকল যে ত্যাগ, সেটার প্রতিদান দেবো ইনশাআল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করছি, মহান আল্লাহ তাআলা ওনার হাত ধরে যাতে আমাদেরকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে মনোনয়ন বাতিলের পাল্টাপাল্টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। শেষ দিনে এই ধরনের আবেদন পড়েছে ১৭১টিরও বেশি। এ নিয়ে নির্বাচন কমিশনে মোট আবেদন জমা পড়েছে ৬৪৫টি। শুক্রবার বিকেলে ইসি সচিবের সঙ্গে বৈঠক করতে কমিশনে পৌঁছান অ্যাটর্নি জেনারেলের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আরশাদুর রৌফ। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশন ছাড়েন তিনি। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনে পৌঁছেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ। বৈঠক করেন সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে। প্রায় ১.৫ ঘণ্টা বৈঠক করে নির্বাচন কমিশন ত্যাগ করেন আরশাদুর রৌফ। তবে বৈঠকে আলাপের বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি ইসি সচিব আক্তার আহমেদ। এদিকে আপিল আবেদনের শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত আপিল আবেদন জমা নেয় নির্বাচন কমিশন। অন্যান্য দিনের মতো বিকাল ৫টা পর্যন্ত আবেদনের সময় থাকলেও বিকাল পেরিয়ে রাত গড়ালেও দীর্ঘ সারি দেখা যায় নির্বাচন কমিশনে। অন্যান্য দিনের মতো এদিনও ১% ভোটের বিধান সঠিক নয় বলে অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা। যদি আমরা সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা করতে চাই, 1%-এর বিষয়টাকে তুলে দিতে হবে। বাতিল হয়েছে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, সমর্থনের কারণে বাতিল হয়নি। আমার প্রার্থীটা বাতিল হয়েছে ঋণ খেলাপি দাবি করে যে উত্থাপিত করেছে তা অতীতে হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি, এবারও 100% ফেরত পাবো। আওয়ামী ফেসিস্ট আমলে ওলামা একরামদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মিথ্যা মামলাগুলি হয়েছে, যা আবার এই সরকার এসে উড্র করে নিয়েছেন, সব খারিজ করে ফেলেছেন। আমাদের ধারণা ছিল যেহেতু খারিজ হয়ে গেছে মনে হয় এগুলি উল্লেখ করতে হবে না, কিন্তু শেষ পর্যন্ত রিটার্নিং অফিসার ওইটাই লিখছেন যে না, ওই মামলাগুলির তথ্য আমাদেরকে দিতে হবে। এদিন সন্ধ্যায় কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহ ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির পক্ষ থেকে একে অন্যের বিরুদ্ধে মনোনয়ন বাতিলের আবেদন করেন নির্বাচন কমিশনে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।